নীলা যখন শেষবার শ্বশুরবাড়ি থেকে এসে জানালো, কিছুতেই পারছি না মা, পাভেলের সাথে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অনেক চেষ্টা করেছি, ওর স্বভাব বদলাবে না। আর ইদানিং আমার পাশাপাশি অবুঝ যারাকেও মারধর শুরু করেছে। শ্বশুরবাড়ির একজন লোকও ওর করে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করছে না, আর শাশুড়ি তো উল্টে আমাকেই দোষারোপ করে। আমার স্বামীকে নাকি ধরে রাখতে পারেনি। পাভেলের পরনারী আর মাদকে আসক্ত হওয়া আমার কারণেই। মেয়ে নীলাকে আমাদের খুব ভালো করেই চেনা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের কাছে কখনোই কোনো অন্যায় আবদার করেনি। পরিবারের সুনাম ক্ষুণ্ণ হবে এমন কাজ নীলা কখনোই করবে না, এই আত্মবিশ্বাসটা আছে আমাদের সব সময়। নীলা ও পাভেলের সংসারে 4 বছরের ফুটফুটে একটা মেয়ে আছে। সব মিলিয়ে ওর 6 বছরের সংসারটাকে টিকিয়ে রাখার যা পরনাই চেষ্টা করছে। এটা আমাদের খুব ভালো করে জানা। তাই তো সব জেনে শুনে আমার স্বামী আব্দুল হাই এক বাক্যে নীলাকে, তোর আর ওই সংসার করার দরকার নেই, জীবন একটাই, আর সেটা ভালোভাবে থাকার জন্যই। আমিও নীলার বাবার সাথে একমত। অযথা একটা মৃত সংসারকে টেনে নেওয়ার আর কোনো মানে নেই। পাভেল ছেলেটা রীতিমতো বিকারগ্রস্ত একজন। এখানে নীলা ও ওর মেয়ের জীবন হবে দুর্বিষহ। কিন্তু আমরা মানলে কি হবে? শাহজাহানপুরের আমার 5 তলা শ্বশুরবাড়ির বাকি 4 তলায় থাকা নীলার 3 চাচা আর 1 ফুফু এই সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারেনি। তাদের একটাই কথা, আমার শ্বশুর হাজী আব্দুল রব এলাকায় বিশিষ্ট একজন, তার পরিবারের ডিভোর্স হয়েছে। এটা নাকি এ পরিবারের জন্য এক বিরাট কলঙ্ক। তার উপর তাদের ছেলে মেয়েদের কারোই এখন বিয়ে হয়নি। এই পরিবারের বড় কন্যার ডিভোর্সে নাকি বাকি ছেলে মেয়েদের বিয়েতেও প্রভাব ফেলবে। তাই তো পরিবারের সুনামের কথা চিন্তা করে হলেও যেন নীলা শ্বশুর বাড়ি ফিরে যায়, যেভাবেই হোক ওর সংসারটা টিকিয়ে রাখে। এটাই আমার শ্বশুর বাড়ির বাকি লোকেদের চাওয়া। আমি আর নীলার বাবা অবশ্যই কারো কথায় পাত্তা দিলাম না। নীলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ব্যাংকে চাকুরিরতা মেয়ে। আমাদের দৃঢ় বিশ্বাস নীলা বুঝে শুনেই সিদ্ধান্তটা নিয়েছে। মানুষের মতামতের চাইতে আমাদের কাছে সন্তানের মঙ্গলই বড়। আর আমরা কিন্তু মেয়েকে কখনো ডিভোর্সের সিদ্ধান্তে উৎসাহ দিইনি। নীলা যখন একান্ত বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্তে যায়, সেদিন থেকেই আমরা মেয়ের পাশে আছি আর থাকবো। এরপর থেকে আমরা পারিবারিক বা সামাজিকভাবে এক প্রকার কোণঠাসা হয়ে গেলাম। আমার মেজোজা সোমা একটু বেশিই বাড়াবাড়ি শুরু করে দেয়। মানুষজনকে বলে বেড়াই আমরাই নাকি মেয়েকে আশকারা দিয়েছি। চাইলেই ডিভোর্সটা ঠেকাতে পারতাম। আমি আরও অবাক হয়েছি, সোমা আমাদের অগোচরে নীলার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজনদের সাথে থাকার যোগাযোগটায়। তাদের হয়ে সমাজে কথা ছড়ানোটা সোমা নিপুণভাবে করে গেল। আমরা অবশ্য সব কিছু জেনেও একেবারেই চুপ থাকলাম। চুপ থাকা ছাড়া অবশ্য আমাদের অন্য কোনো উপায়ও ছিল না। এক বাড়িতেই আমাদের থাকা। এরপর নীলা ব্যাংকের চাকুরির ব্যস্ততায় ডুবে গেল। নাতনিকে পেয়ে আমারও বেশ ভালো সময় যাচ্ছে। আস্তে আস্তে আমাদের কাছে সব কিছুই স্বাভাবিক হয়ে এলো, যদিও স্বজনদের কাছে আমরা অপরাধী হয়েই থাকলাম। সবাই আমাদের এক প্রকার
এড়িয়েই চলে। মেজো জায়ের মেয়ে মানে নীলার চাচাতো বোন ফারিয়া আমার নিজের মেয়ের চাইতে কোনো অংশে কম নয়। ফারিয়ার জন্মের 3 মাস বয়স থেকে সোমা দিনের বেলায় আমার কাছে ওকে রেখে অফিস করত। এভাবে টানা প্রায় 6 বছর ফারিয়াকে দেখভাল করায় ওর প্রতি সবসময় আমার অন্য রকম একটা টান আছে। এই ফারিয়ার বিয়ের কথাবার্তায় সোমা বা আমার দেবর দুলাল আমাদেরকে রাখেনি। অপরাধ একটাই, আমাদের ঘরে ডিভোর্সি মেয়ে রয়েছে। ফারিয়ার জাঁকজমকপূর্ণ বিয়েতে আমরা বা আমার মেয়ে নীলার যাওয়া হয়নি। আপনারাই বলুন, মেয়ে যে নীলা যেখানে ওয়েলকামড না সেখানে মায়ের যাওয়া কি শোভা পায়? নিয়ম রক্ষার্থে নীলার বাবাই শুধু অনুষ্ঠানে গেল। তবে বিশ্বাস করুন, তারপরও আমি আর নীলা দুজনেই ফারিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করলাম। বড় ভালো একটা মেয়ে, ও জীবনে সুখী হোক। ফারিয়ার বিয়ের প্রায় 8 মাস পর অনেকটা ঘরোয়াভাবেই নীলার পুনঃ বিয়ে হলো। পাত্র নীলার ব্যাংকের কলিগ। সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলার 1 বছরের সিনিয়র। এক মেয়ে সহ নীলাকে বিয়ে করার জন্য সোহেল এতটাই আগ্রহী যে আমাদের বাসায় পুরো পরিবার নিয়ে এসে অনশনে যাওয়ার অবস্থা। নীলার মতামত নিয়ে বিয়েটা দিতেই আমি আর হাই সাহেব বুঝেছিলাম নীলা তার সঠিক জীবনসঙ্গীকেই অবশেষে খুঁজে পেয়েছে। সোহেল অসম্ভব ভালো ছেলে, এটা আমাদের বা নীলার অফিস কলিগ সবার এক বাক্যে স্বীকার। সিদ্ধেশ্বরীতেও ছোট্ট একটা ফ্ল্যাট ওদের। সংসারটা সাজিয়ে দিলাম মনের মতো করে। আর যারা রুমটাকে গোছালাম ওর চাওয়ায়। এর প্রায় বছরখানেক পর মেজো জায়ের মেয়ে ফারিয়া একদিন আমার কাছে এসে অঝরে কান্নায়। ওর স্বামী আসিফ নাকি ওকে প্রচণ্ড শারীরিক ও মানসিক অত্যাচার করে। শ্বশুরবাড়ির লোকজনরেও নাকি অসম্ভব খারাপ। এ যেন নীলার প্রাক্তন শ্বশুরবাড়ি, কিংবা তার চাইতেও খারাপ একটা সংসার। ফারিয়া কিছুতেই নাকি ওই সংসার করবে না। আমাকে বলেছে বিষয়টি, যাতে ওর বাবা মাকে ভালো করে বোঝায়। ওর কথা নাকি শুনছে না। আমি ফারিয়ার কষ্টের কথা সোমার কাছে শেয়ার করাতেই যা আমার তেলে বেগুনে জ্বলে উঠল। আমার মেয়েও যে ডিভোর্সি। ততদিনে আমার মেয়ে জামাই সোহেলের কল্যাণে ভুলে গিয়েছিলাম। সোমা সেদিন আমাকে সে কথা মনে করিয়ে দিয়ে প্রচণ্ড অপমান করল। ভবিষ্যতে যদি ফারিয়ার বিষয়ে কোনো কথা না বলি এটাও সাবধান করে দেয়। ভীষণ অপমানিত এই আমি অনেক দিন পর দরজা বন্ধ করে কাঁদলাম। সেদিন প্রতিজ্ঞা করলাম ফারিয়া কেন কারো সন্তানের বিষয়ে আর কখনো কথা বলবো না। এরপর আমার মেজো জায়ের সংসারে যে ঝামেলা চলছে সেটা ভালো করেই বুঝতে পারছি। ফারিয়া অনেক দিন ধরে এ বাসাতেই আমার সাথে সিঁড়িতে উঠতে নামতে দেখা হলে ওর কষ্টপূর্ণ মুখটা আমাকে ভীষণ পীড়া দেয়। আমি নির্বাক থাকি। এরপর নীলা প্রেগন্যান্ট বলে আমি আমার মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম। মেয়ের সিদ্ধেশ্বরীর বাসাতেই আমার বেশিরভাগ সময় কাটে। ফারিয়াকে যে জোর করে শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে এটাও আমার জানা ছিল না। আজ 7 সকালে সোহেলের ফোন পেয়ে আমি মোটেও অবাক হইনি। নীলার লেবার পেন উঠতে পারে বলে সব প্রস্তুতি আমি আগে থেকেই নেওয়া। দ্রুত সিদ্ধেশ্বরীতে ওদের বাসায় গিয়ে
নীলাকে নিয়ে হসপিটালে চলে এলাম। এরপর সারা দিন নীলাকে নিয়ে ব্যস্ততায়। সন্ধ্যের দিকে নীলা একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিল। আমাদের সবাইকে সুখের সাগরে ভাসিয়ে দিল। নার্স সদ্যজাত আমার নাতিকে কোলে দিতেই দেখলাম ছেলেটা হুবহু ওর নানার মতো। আনন্দে নীলার বাবাকে ফোন দিতেই আমাদের পরিবারের সবচাইতে দুঃখের সংবাদটা শুনে সব আনন্দ নিমেষে উধাও। আজ সন্ধ্যায় আমাদের আদরের ফারিয়ার অপমৃত্যু হয়েছে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে। ছেলেটা নাকি টাকা পয়সার জন্য ফারিয়াকে সব সময় মারধর করত। শিক্ষিত ছেলে, একটা ভালো চাকুরি করত। মাদক সেবনের অভিযোগ ছেলেটার চাকুরি চলে যাওয়ায় পর থেকেই নাকি ফারিয়ার উপর অত্যাচার বাড়িয়ে দেয়। আজ ফারিয়ার উপর চলা ক্রমাগত সেই অত্যাচারের শেষ হলো ওর জীবনাবসানের মধ্য দিয়েই। আমার মনটা এখন সত্যিই খারাপ। এত কষ্ট আমি এর আগে কবে পেয়েছি মনে করতে পারলাম না। অঝরে কাঁদছি। চাইলেই কিন্তু ফারিয়াকে আমরা নরক থেকে মুক্তি দিতে পারতাম। ফারিয়ার মৃত্যু যে আমাকেও অপরাধী করে গেল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন ইমাম হোসেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।